ছুটির বেল বাজতেই প্রিন্সিপাল স্যার তাদের ক্লাসে এসে ঢুকলেন। তারা সবাই দাঁড়িয়ে গেল। উনি সবাইকে বলল, বসো, তোমাদের জন্য দুটি সংবাদ আছে। প্রথমত, তোমাদের গাজী স্যার কলেজ ছেড়ে চলে গেছেন, উনি পিএইচডি করবেন। আর দ্বিতীয় খবর হলো, তোমাদের নতুন টিচার এসেছে, আর উনি এখন তোমাদের সাথে কথা বলবে। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা। আমরা প্যারেন্টসদের ফোনে এ বিষয়ে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। স্যার চলে গেলেন। প্রমিতি হেড ডাউন দিল। সে সকাল থেকে মনমরা হয়ে আছে। সকাল থেকে সে নীরবে বেশ কয়েকবার কেঁদে উঠেছে, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। হুট করে ক্লাসে একজন এসে ঢুকলো, সবাই দাঁড়ালো। প্রমিতি আজকে লাস্ট বেঞ্চে বসেছে, তাই চেহারা দেখতে পায়নি। সেও দাঁড়ালো সবার সাথে। স্যার ইশারায় বসার অনুমতি দিল। সবাই যখন বসে পড়ল, ঠিক ওই সময় প্রমিতির চোখ স্যারের উপর গেল আর তার মাথায় আকাশ ভেঙে পড়ল। কি, এটা তো নীরব। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? সিট ডাউন। প্রমিতি তবুও দাঁড়িয়ে থাকলে পাশের জন চিমটি কাটল। প্রমিতি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, তার কপালে চিন্তার ভাঁজ। নীরব বাঁকা হাসি দিয়ে বলে, হ্যালো স্টুডেন্টস, আই এম ইয়োর নিউ ফিজিক্স টিচার। আমার নাম নীরব চৌধুরী। ঢাকা ভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স করেছি। মাস্টার্স করার সৌভাগ্য হয়নি। আমার সিজিপিএ 3.8 ছিল। সবাই হো করে চিল্লিয়ে উঠল। নীরব বলল, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, সবার পরিচয় দাও। সবাই একে একে পরিচয় দিল। প্রমিতির পালা আসলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসলে ভয়ে বা সংকোচে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সেটা দেখে ক্লাসের অন্যরা ওর নাম বলে দিল। নীরব বলল, তো প্রমিতি, তোমাকে একটা মজার প্রশ্ন করি, বলো তো, কমলাকান্তর কন্যা কাকাকে কহিল, কাকা, কাক কেন কাকা করে? কাকা কহিল, কাকা করাই কাকের কাজ। তুমি বলো এখানে কয়টা ক আছে? দুষ্টু হেসে প্রমিতি দ্রুত বিড়বিড় করে বলতে লাগলো, কমলাকান্তিতে 2টা ক, আর কন্যায় একটা, মানে 3টা, সেই সাথে কাকায় 2টো। সবাই প্রমিতির কাণ্ড দেখে হেসে দিল, সেই সাথে নীরবও। তারপর বলল, বসো তুমি। প্রমিতি বসে পড়ে। তার দৃষ্টি আটকে আছে নীরবের দিকে। কালো শার্ট পরেছে আজ, সেই সাথে ইন করে রেখেছে। আজকে সাহেবের চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ানো, সেই সাথে স্পাইক করা। শার্টের প্রথম 2 ঘর আজকেও খোলা রেখেছে। সেই ফাঁকা বোতামের অংশ থেকে নীরবের প্রশস্ত বুক কিছুটা হলেও দেখতে পাচ্ছে প্রমিতি। হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছে, কিছুই কানে যাচ্ছে না তার। নীরবকে যতবার প্রমিতি দেখছে ততবারই বুকটা কেমন করে উঠছে। মনে হচ্ছে বুকের মধ্যে ক্যাঙ্গারু লাফ মারছে। প্রমিতির কান্না চলে আসছে। মনে হচ্ছে হাত পা ছড়িয়ে ভ্যাঁ করে কাঁদলে কিছুটা শান্তি পাবে সে। কিন্তু সবার সামনে কাঁদতে তার ভীষণ লজ্জা পায়, তাই দাঁতে দাঁত চেপে কান্নাটা দমিয়ে রাখছে। কিন্তু চোখ দিয়ে মাঝে মাঝেই পানি টুপ করে পড়ছে। সে দ্রুত সেই পানি হাত দিয়ে মুছেও নিচ্ছে। নীরব এবার ডাস্টার নিয়ে উঠে দাঁড়ালো এবং বলল, যেহেতু এতদিন তোমাদেরকে অন্য স্যার পড়াতো, স্যারের পড়ানোর স্টাইল আর আমার পড়ানোর প্যাটার্ন সেম হবে না। প্রথম প্রথম আমার কথা বুঝতে বা ধরতে তোমাদের একটু প্রবলেম হবে, কিন্তু আশা করি আমি তোমাদের নিরাশ করব না। তোমরা জানো কিনা জানি না, ফিজিক্স কিন্তু একটা খুব মজার সাবজেক্ট। একবার কেউ এর মজা বুঝতে পারলে তার কাছে ফিজিক্স পানির মতো। সেই সাথে কঠিনও। একটা আর্টিকেল অনুযায়ী পৃথিবীর 80% স্টুডেন্টদের কাছে ফিজিক্সের অপর নাম ভয়। এ কথা শুনে সম্পূর্ণ ক্লাস হেসে দিল আর বলল, স্যার ঠিক বলেছেন। নীরব আবার বলল, অনেকেই বোঝে না ফিজিক্স, অঙ্ক মেলাতে পারে না এক্সাম হলে। দেখা গেল কালকেই হুবাহু সেই ম্যাথটা করেছে, কিন্তু পরীক্ষায় হালকা ভাষা ঘুরাই দিছে। ব্যাস, পরীক্ষার্থীদের মাথা হ্যাং মারবে। তো আমাদের যা করতে হবে তা হলো বেসিক বুঝতে হবে, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আলটিমেটলি ধৈর্য ধরে পড়াশোনা করার বিকল্প আর কিছু নেই। যাই হোক, অনেক কথা হলো, এবার তোমরা যেতে পারো। আর একটা কথা, কালকে থেকে আমি ক্লাস নেব, রুটিনে সামান্য চেঞ্জেস আসবে, যাও তোমরা। এই কথা শুনে দ্রুত প্রমিতি বই খাতা গুছিয়ে হাঁটা ধরল। তার কিছুই ভালো লাগছে না। বাসে যেতে পারলেই বাসে সে। প্রমিতিকে নিতে গাড়ি আসেনি, সে হাঁটা ধরল। আজকে রিন্তি আসেনি কলেজে। বৃষ্টি দেখে অনেকে
অ্যাবসেন্ট ছিল। প্রমিতি যেই না কলেজ গেট পার হয়ে সামনে আগাবে, অমনি একটা গাড়ি তার একদম গা ঘেঁষে দাঁড়ালো, আর একটুর জন্য প্রমিতির গায়ের ওপর গাড়িটা উঠে যায়নি। প্রমিতি ভয়ে আল্লাহ বলে চিৎকার দিল। গাড়িটা হর্ন বাজালো। প্রমিতির চোখ খুলে এই গাড়ির হর্নটা তার চেনা, নীরবের গাড়ি এটা। প্রমিতি গাড়ির সামনেই দাঁড়িয়ে রইল। সাইড দেওয়ার কথা মাথাতে আসছে না তার। তা দেখে নীরব গাড়ির গেট খুলে বের হলো। প্রমিতি তাকে দেখে এক দফা চমকে গেল। বুকের ভেতর আবারও ক্যাঙ্গারুটা লাফানো শুরু করলো। আজকে তার এমন লাগছে কেন? নীরবকে দেখলে এমন অনুভূতি জাগছে কেন তার মনের মধ্যে? এটা কি ভালোবাসার সূচনা ধাপ? হ্যালো, গাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছেন? নীরবের কথায় ঘোর কাটে। প্রমিতি আশেপাশে তাকায়, আসলে সে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে গুটি গুটি পায়ে সরে দাঁড়ালো এবং চোখ তুলে নীরবের দিকে তাকালো। সাথে সাথে সারা শরীর অবশ হয়ে এলো, মনে হচ্ছে রাস্তার মধ্যেই ফিট হয়ে পড়ে যাবে। নীরব আস্তে করে তার কাছে এসে দাঁড়ালো। এরপর অনেক দ্রুত তার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসালো। প্রমিতি চুপচাপ বসে রইল। নীরব ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। সেও চুপ করেই আছে। গাড়ি হঠাৎ থামিয়ে দিল নীরব। প্রমিতি এবার মুখ খুলল। সে বলল, গাড়ি কেন থামালেন? যাক, তুমি তাহলে কথা বলতে পারো। প্রমিতি বোকা বনে গেল। নীরব বলল, এমন মনমরা হয়ে আছো কেন? মেয়েদেরকে মনমরা হয়ে থাকতে নেই, তাদেরকে সবসময় হাসি খুশি থাকতে হবে। তাদের অট্টহাসিতে সারা বসুন্ধরা ঝালমাল করবে। কিন্তু তুমি যে মুখ বানায় রাখছো যেন তোমার স্বামী মরছে। প্রমিতি চোখ বড় করে নীরবের দিকে তাকালো। নীরব তা দেখে বলে, কথার কথা বললাম, ডোন্ট বি সিরিয়াস। আজকে যা হয়েছে বাদ দাও, ভুলে যাও। এরপর রোহান বা ওর বন্ধুরা তোমার সামনে আসবে না। প্রমিতি কিছু বলল না, মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। আকাশটা মেঘলা হয়ে আছে, এখন বৃষ্টি নামবে। প্রমিতি মনে মনে বলে, আমি খুব করে চাই আমার সব মন খারাপগুলো বৃষ্টি হয়ে ঝরুক। অমনি আবার বৃষ্টি শুরু হলো। গাড়ির কাঁচ ভিজিয়ে দিয়ে গেল। প্রমিতি সেদিকে দৃষ্টি রেখে বলে, আপনি এখনও টাকা কেন পাঠান? কেন আমাদের সব আর্থিক চাহিদা এখনও পূরণ করছেন? নীরব যন্ত্রের মতো করে বলে, তোমাকে বিয়ে করার আগে তোমার মাকে ওয়াদা করেছিলাম সারা জীবন তোমার ভরণ পোষণ আর তোমার পরিবারের দায়িত্ব আমার। আর বিয়ের সময় তুমি ওয়াদা করেছিলে সারা জীবন আমার সাথে থাকবে। তারপর একদণ্ড থেমে বলে, তুমি কথা রাখনি, কিন্তু আমি কথা ভাঙিনি। প্রমিতি এই কথা শুনে হালকা কেঁপে ওঠে এবং নীরবের মুখোমুখি হয়ে তাকায়। তাতেই তার বুকে তোলপাড় উঠে যায়। নীরবের চোখে চোখ রাখতে পারছে না সে। তার চোখে পানি চলে এলো। নীরব করুণ গলায় বলল, প্রমিতি, তোমাকে কাঁদতে দেখার জন্য যেতে দিইনি, আর কখনো যেন কাঁদতে না দেখি। নিশ্চুপ। প্রমিতি, একটা রিকোয়েস্ট আছে, রাখবা? প্রমিতি মাথা নিচু করে বলে, কি? তোমাকে এই ভর বিকেলের বৃষ্টির আনাগোনার মাঝে জড়িয়ে ধরে কিছুটা মুহূর্ত কাটাতে চাই। প্রমিতি নীরবের চোখের দিকে তাকালো। কি জানি কি আছে সেই চোখে, যার অতলে প্রমিতি ডুবে যাচ্ছিল। সে মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছে না, যেন তার ভোকাল কর্ড নষ্ট হয়ে গেছে। নীরব আস্তে করে তার অতি নিকটে আসলো এবং নিজের ঠোঁট জোড়া দিয়ে তার কপালে গভীরভাবে চুমু খেলো। তারপর প্রমিতিকে আলিঙ্গন করে নিল। তাকে খুব খুব নিবিড়ভাবে জড়িয়ে ধরে, নিজের বুকের সাথে পিষে নেয়। প্রমিতি কাঁপতে লাগলো। তার কেমন যেন অস্থির লাগতে লাগলো। এমন না যে এটা নীরবের প্রথম স্পর্শ। এর আগেও সে প্রমিতির কাছে এসেছে, কিন্তু কই, এর আগে তো এমন লাগেনি তার। আজকে কেন এমন লাগছে প্রমিতির? এদিকে নীরব যেন বিগত প্রতিটা দিনে তৃষ্ণা মেটাচ্ছে। সে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রমিতিকে আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরছে। প্রায় আধা ঘন্টা এভাবে ঘনিষ্ঠ থাকার পর নীরব তার হাতের বাঁধন হালকা করলো। বাঁধন হালকা হতেই প্রমিতি খানিকটা সরে এসে বলল, বাসায় যাব আমি। যাবা তো? গাড়ি আগান। নীরব আর কিছু না বলে গাড়ির সামনের দিকে এগিয়ে নিয়ে প্রমিতির বাসার সামনে এসে থামালো। প্রমিতি এক দৌড়ে বাসার ভেতর ঢুকে গেল। তা দেখে নীরব মুচকি হাসলো। আজকে প্রমিতির কলেজের অন্য স্টুডেন্টদের না দেখলে সে কোনোদিন উপলব্ধি করতে পারতো না যে প্রমিতি আসলে কতটা ছোট। ওর বয়সী মেয়েরা সোশ্যাল মিডিয়ায় কি আপলোড দিবে, বা আজকে কোন ড্রেস পরে প্রাইভেটে যাবে,
স্কুলে কিভাবে চুল বেঁধে যাবে এসব নিয়ে চিন্তিত থাকে। সেখানে সে কতটা প্রেসারে রেখেছিল প্রমিতিকে ভাবতে এখন তার লজ্জা লাগছে। আসলে সংসার নামক এই দায়িত্বের ভাণ্ডারটা সামলানোর মতো বয়স হয়নি প্রমিতির। সংসারটার মতো ভারী বস্তু কাঁচা হাতে বয়ে নিয়ে যাওয়া যায় না। সে গাড়ি চালানো শুরু করলো। আজকে সকালের কথা মনে পড়তেই নীরবের ঘাম ছুটছে। সে যদি সঠিক সময় না আসতো তবে প্রমিতির কি হতো, কি অবস্থা হতো ভাবতে গিয়ে কাটা দিচ্ছে। ভাগ্যিস ড্রাইভারটা তাকে ফোন করে বলেছিল যে আজকে ডিউটিতে আসবে না। তাই তো নীরব প্রমিতিকে দেখতে এসেছিল যে কিভাবে কলেজে যাবে। সে যখন প্রমিতির বাসার সামনে এলো তখনই প্রমিতি মাত্র বের হলো। নীরব তখন প্রমিতিকে ফলো করতে লাগে। হুট করে প্রমিতি একটা চিপা গলিতে ঢুকে পড়ে। গলিতে গাড়ি ঢুকবে না, তাই গাড়ি পার্ক করে হাঁটা ধরে নীরব। গাড়ি পার্ক করতে অনেকটা সময় লেগেছিল, না হলে প্রমিতিকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। গলির ভেতরে ঢুকে নীরবের কেমন যেন লাগতে লাগে। সে সামনে আগাতেই প্রমিতির চিৎকার শোনে এবং দ্রুত আশেপাশে প্রমিতিকে খুঁজতে লাগে। অবশেষে খুঁজে পায়, কিন্তু প্রমিতির ওপর রোহানকে নির্যাতন করতে দেখে তার রক্ত মাথায় উঠে যায়। সে এখন রোহানের 12টা বাজাতে যাবে। রোহানের সাহসের প্রশংসা না করে নীরব পারছেই না। রোহান হাতে পায়ে কোমরে ব্যান্ডেজ বেঁধে বাসায় ফিরছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। তার মেজাজ অনেক বেশি চটে আছে। সে মুখের ভেতর এক গাদা থুতু জমা করে থুক করে শব্দ করে রাস্তায় ফেলল। বিকেল শেষে সন্ধ্যা হতে লাগলো। রোহানের গা পা ব্যথা করছে। ইশকে মাইরটায় না খেয়েছে সে। আজকে প্রথম না, এবার নিয়ে দ্বিতীয়বার সে মায়ের খেলো নীরবের কাছে। তাই তো এবার সে প্রচণ্ড রেগে আছে। রেগে বোম হওয়া যাকে বলে। রোহানের প্রমিতির ওপর খুব লোভ লাগছে। এতদিন যাবতে সে কেবল প্রমিতির টাকার উপর লোভ দিত। মাথায় কেবল টাকা হাতানোর চিন্তা কিলবিল করত। কিন্তু আজকে প্রমিতির ওপর চোখ লেগেছে তার। প্রমিতিকে ছুঁয়ে দেওয়ার বাসনা জাগছে। আজকেই তার এই আশা পূরণ হতো, কিন্তু কোথা থেকে যেন নীরব চলে এলো। রোহান মনে মনে নীরবকে গালি দিয়ে বলে, ভালটা সব ভেস্তে দিল, কুত্তা একটা। সে বাসায় এসে গেছে। চাবি দিয়ে গেট খুলে ভিতরে ঢুকলো। তারপর শার্টটা খুলে বাথরুমে ঢুকে পড়ে। সারাদিন বহুত ধকল গেছে, তাই গোসল করতে বাথরুমে ঢুকে পড়ল সে। ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়ালো। এরপর সাবানের কেস থেকে সাবান নিয়ে সারা গায়ে মাখলো এবং ঝর্ণা অফ করে দিল। সারা গায়ে সাবান মেখে মুখটাও সাবান দিল। এরপর হাতড়িয়ে ঝর্ণার কলে হাত দিয়ে যেই না কল খুলবে অমনি দেখে কলে পানি নেই। রোহান চোখ খুলে এবং চোখ খুলতেই চোখে সাবান ঢুকে গেল এবং চোখ জ্বলতে লাগলো। সে চিৎকার করতে লাগলো এবং চোখে হাত দিল এবং এতে আরও চোখ জ্বলা শুরু করলো, কারণ হাতেও সাবান লাগা ছিল। রোহান বানরের মতো লাফাতে লাগলো এবং চোখ বন্ধ অবস্থাতেই অন্য কলগুলো ছাড়লো, কিন্তু একই দশা, কোথাও পানি নেই। সে আবারও চেষ্টা করতে লাগলো এবং চিল্লিয়ে বলতে লাগলো, কেউ আসরে পানি ছাড়ো, ট্যাঙ্কিতে পানি নেই নাকি, চোখের জ্বালায় মরবো নাকি। এমন সময় খুটখাট আওয়াজ পেল রোহান। রোহান ভয়ে ঢোক গিলে বলে, কে? রোহান শুনতে পেল নারী কণ্ঠে কেউ একজন বলছে, আমি রে। রোহানের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সে না পারছে চোখ খুলতে আর না পারছে এখানে থাকতে। তবু ভয়ে ভয়ে বলে, আমি ডাকে বাল, ওই হারামজাদা, আমাকে গালি মারিস? এত সাহস তোর? তুই জানিস আমি কে? ধমক শুনে রোহান মিয়ে গেল এবং মিনমিন করে তারপর বলল, কে আপনি জনাবা? আমি রাক্ষসের বউ মক্ষস। রোহান ভেবাচেকা খেয়ে গেল। সে এতদিন শুনে এসেছে রাক্ষসের ভাই খক্ষস হয়, কিন্তু মক্ষস যে রাক্ষসের বউ সেটা তার অজানা ছিল। রোহান মুখ বেঁকিয়ে বলে, হ্যাঁ, বাটা রাক্ষসও সিঙ্গেল না, শুধু আমি সিঙ্গেল। কি কপাল আমার, রাক্ষসও বিয়ে করে হানিমুনে যায়। রোহানের মুখে আবারও থুতু জমে গেল। সে থুতুগুলো মুখ থেকে থুক করে বাথরুমে ফেলল। এটা তার পুরনো বদ অভ্যাস, থুতু না গিয়ে বাইরে ফেলে দেয়া। যেই না বাথরুমে থুতু ফেলল, সে অমনি কেউ তার গালে কষে একটা চড় লাগালো। এত জোরে চড়টা ছিল যে তার কান থেকে ধোঁয়া বের হতে লাগলো। সেই সাথে কান থেকে পো পো আওয়াজ বেরোতে লাগলো। সে হুট করে চোখ খোলে এবং আবারও চোখ জ্বলতে লাগলে। সে চোখে হাত দিয়ে ও মাগো বলে কুকিয়ে ওঠে, বানরের মতো লাফাতে লাগে এবং ফ্যানায় পা পিছলে সে বাথরুমে পড়ে যায় এবং কোমরে ব্যথা পায়। রোহান মরে গেলাম রে বলে চিল্লাতে লাগলো, কেউ আসো, বাঁচাও আমাকে। আসি তো। কে কে? বাঁচাও রে, মরে গেলাম রে। কে আবার? আমি, রাক্ষসের বউ মক্ষস। দুর্বল,
আবার তুই গালি করলি? রোহান ভয় বলল, ভুল হয়েছে আপামনি, মাফ করে দাও। আর কোনো শব্দ পেল না রোহান। রোহান মনে মনে বলে, মক্ষসও আমাকে দেখে ভয় পালাইছে। অমনি সে অনুভব করলো যে সে হাওয়ায় ভাসছে। রোহান ভীষণ জোরে চিল্লাতে লাগে এবং বলে, কে কে কে? তাকে কে বা কারা যেন কোলে তুলে নিয়ে যাচ্ছে আর রোহান ক্রমাগত চিল্লিয়ে যাচ্ছে। সে ফিসির ফিসির শব্দে শুনতে পেল মক্ষস বলছে, আহাম্মক, এত চেঁচাস কে? রোহানের আত্মা কাঁপতে লাগলো। সে ভয়ে ভয়ে বলে, আপা ছেড়ে দেন, ভুল হয়ে গেছে। চুপ কর গাধার বাচ্চা, একদম চুপ। তারপর কেউ তার চোখে কালো কাপড় বেঁধে দিল। রোহান আর কিছুই বুঝতে পারল না, শুধু মনে হলো কেউ তার হাতের উপরের অংশে ইনজেকশন পুশ করলো, ব্যাস, আর কিছু মনে নেই। প্রমিতি বাসায় এসে নিজের রুমে ঢুকে গেট ভিড়িয়ে দিল। তারপর ড্রেস না চেঞ্জ করেই বিছানার উপর শুয়ে কাঁদতে লাগলো। অনেক কান্না পাচ্ছে তার মনে হচ্ছে তার চোখ দিয়ে 1 ড্রাম সমান চোখের অশ্রু বেরিয়ে যাবে, তাহলে তো তার শরীরে পানির ঘাটতি হয়ে যাবে। প্রমিতি কাঁদতে কাঁদতে ভাবলো, হলে হবে, ডিহাইড্রেশন হয়ে মরে গেলেই বাঁচে সে। এভাবে ধুকে ধুকে কেঁদে কেঁদে বাঁচার চেয়ে মরে অধিক উত্তম। আজকে তার সাথে যা হতে ধরেছিল সেটা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসলো। কি হতো যদি নীরব না আসতো? রোহান আর ওর বন্ধুরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো, মারাও যেতে পারতো। আচ্ছা, সবাই তার সাথেই এমন কেন করে? কেন তার শরীরের ওপর লোভ? এখন প্রমিতির মনে হচ্ছে নারী হয় তার জন্য পাপ হয়ে গেছে। তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। চোখের সামনে আজকে সকালের ঘটনাগুলো ভাসতে লাগলো। কিভাবে রোহান তার হাত পা বাঁধছিল আর ওর ফ্রেন্ডরা কিভাবে তাকে নিয়ে মন্তব্য করছিল। প্রমিতির চোখ খুলে ফেলল। ভয়ে দরদর করে ঘামছে সে, প্রচুর পানির তৃষ্ণা পেয়েছে তার। আচ্ছা, নীরব না আসলে কি হতো? রোহান কি ওকে ধর্ষণ করত? প্রমিতির চোখ মুখ মুচকে ফেলে কেঁদে দেয়। সে কিছুতেই শান্তি পাচ্ছে না। সে দুর্বল বলে সবাই তাকে কষ্ট দেয়। কেন এভাবে কষ্ট পেয়ে পেয়ে বাঁচবে সে? তারও একটা সুন্দর লাইফ লিড করার অধিকার আছে। প্রমিতি ভেবেছিল নীরবের বন্দিনী জীবন থেকে বেরিয়ে আসলে সে সুখী হবে, কিন্তু এই ধারণা ভুল ছিল তার। সে সুখী হতে পারেনি। যদিও বা সুখী হওয়ার চেয়ে সেই সময় সে মন ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চেয়েছিল। সুখ নামক পাখিটার খোঁজ রাখা অনেক আগেই ছেড়ে দিয়েছে প্রমিতি। সে এখানে এসে মন ভরে শ্বাস তো নিতে পারছিল, এতেই তুষ্ট ছিল প্রমিতি। কিন্তু আজকে নীরবকে দেখে সেই তুষ্ট থাকাটাও হয়ে উঠল না। বুক খাখা করছে। প্রমিতিরই বা কী করার আছে? সে পারছিল না নীরবের হুট করে এত ভালোবাসাকে মেনে নিতে। বারবার মনে হতো নীরবের মনে তার জন্য ভালোবাসা নেই, সে কেবল তার চাহিদা পূরণে ব্যস্ত। যখনই নীরব তার সামনে আসতো তখন তার মনে হতো যে নীরব তার ভালোবাসা না, বরঞ্চ মনে হয় তার ধর্ষক তার সামনে দাঁড়িয়ে আছে। সকল অত্যাচারের কথা মনে পড়ে যেত, কিভাবে তাকে মেন্টালি টর্চার করেছে সব একে একে নীরবকে দেখলে মনে পড়তো। এতে পুরাতন ক্ষতে আরও জখম লাগতো। সে নিঃশ্বাস নিতে পারতো না, শ্বাস আটকে যেত। প্রমিতি আবারও কাঁদতে লাগলো। সে ভেবেছিল নীরবের কাছ থেকে চলে আসলে ঠিকমতো শ্বাস নিতে পারবে। পেরেছেও, কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। এখন আর রাতে ঘুম হয় না। সারা রাত বিছানায় ছটফট করে চোখের পানিতে বালিশ ভিজায়। সে জানেও না কেন কাঁদছে, এমনকি কার জন্য কাঁদছে, কিন্তু তবুও কাঁদে। শ্বাস নিতে পারলেও সে হাসতে ভুলে গেছে। এখন আর ফেসবুকে মিম দেখেও হাসে না সে, ফানি ভিডিও দেখেও হেসে হেসে গড়াগড়ি খায় না। সবার সাথে কথা বলতে পছন্দ করা মেয়েটা এখন মানুষকে এড়িয়ে চলে, কলেজ ছাড়া কোথাও যায় না। সেদিন তো তাদের প্রতিবেশী আন্টি মুখ ফসকে বলেই ফেলেছিল প্রমিতিকে মানসিক ডাক্তার দেখান। আজকে তার জায়গায় প্রতিবেশী আন্টিটা থাকলে বুঝতে পারতেন সে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তখন উনি এসে বলতেন, কিভাবে সহ্য করছো তুমি? কালকে রাতেও ঘুম হয়নি তার। আজকে অনেক ক্লান্ত ছিল, তাই ইউনিফর্ম পরা অবস্থাতেই ঘুমিয়ে গেল। নীরব ফোনে কথা বলছে আর গোডাউন থেকে বের হতে লাগলো। তার সাথে আছে আবুল, দাঁতভাঙা আবুল। আবুল হচ্ছে 5-6 এলাকা জুড়ে সবচেয়ে বড় মাস্তান। প্রমিতিদের কলেজ থেকে শুরু করে রোহানদের বাসার এলাকা জুড়ে তার রাজত্ব। নীরব তার সাথে মূলত এখন কথা বলবে। ফোন রেখে নীরব আবুলের দিকে তাকালো। বেটেও কালো করে দেখতে এই লোকটা নাকি মাস্তান। আবুল দাঁত বের করে হেসে বলে, স্যার বলেন কি বলবেন?
নীরব আবুলের দাঁতের দিকে তাকিয়ে বুঝলো আসলে আবুলের সামনের দুইটা দাঁতই অর্ধেক করে ভাঙা এবং হলদেটে। আর যখনই আবুল কথা বলতে লাগলো, নীরব আবুলের মুখ থেকে ফোক ফোক গন্ধ পেল। তবু নীরব এ ব্যাপারে কিছু না বলে, আমার বউয়ের নিরাপত্তার দিকে একটু খেয়াল রাখবেন, আপনার এলাকাতেই কলেজ আর ওর বাসা, ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আবুল আগ্রহ নিয়ে বলে, ডিস্টার্ব? ভাবিকে কেউ চোখ দিয়েও দেখার সাহস পাবে না। ভাবির গায়ে একটা পিঁপড়া বসলে আপনি এই আবুলের সামনে দুইটা ভাঙা দাঁত ভেঙে দিয়ে যাবেন। নীরব বেশ মজা পেল এ ধরনের কথা জব্বরও বলে। সে মজার ছলে বলে, আমি যদি আপনার দাঁত ভেঙে নিয়ে যাই তাহলে তো আপনি ফোকলা আবুল হয়ে যাবেন। হইলে হব, এই আবুল মাস্তান তার কাজে খুবই সৎ, খাঁটি দিলে কাজ করে ভালো। আরও একটা কথা কইয়া ফেলেন, ভেতরে আপনাদের এলাকার ছেলে আছে 6 জন, আপনাদের ছেলে, আপনারা বুঝবেন। আবুল আর বলল, আরে স্যার একদম পেরেশান হবেন না, এগুলারে খাসি বানাই দিমু। নীরব বাঁকা হেসে বলে, খাসি বানাবেন না ছাগল সেটা আপনি ভালো বুঝবেন, আসি তাহলে। জি আচ্ছা, তা বলছি আপনি এত বড় রাজনীতিবিদ আমার মতো নাদানের কাছে এসেছেন, এতে আমি খুব কৃতজ্ঞ। আল্লাহ পাকের মেহেরবানিতে যদি একদিন আমার বাসায় এসে চা নাস্তা খেয়ে যেতেন খুবই খুশি হতাম। আবারও ফোক ফোক গন্ধ এসে নীরবের নাকে লাগলো। সে যথাসম্ভব নিঃশ্বাস চেপে রাখার চেষ্টা চালাচ্ছে। নীরব মনে মনে বলে, তোর বাসায় গেলে সবার আগে পেপসুডেন্ট পেস্ট নিয়ে যাব। সে বলল, চেষ্টা করবো, আসি তাহলে। আচ্ছা বলে আবুল নীরবের আগে আগে গিয়ে নীরবের গাড়ির গেট খুলে দিল। নীরব বসার আগে আবুলকে জিজ্ঞেস করলো, তোমার দেশের বাড়ি কই? খাঁটি বরিশালে স্যার, আইসেন ভাবিকে নিয়ে বরিশালে, আপনাকে খাঁটি ইলিশ খাওয়াবো, সেই সাথে গুটিয়ার সন্দেশ আর মির্জা মহল্লার আকাশ হোটেলের কালো ভুনা। স্যার একবার এই সন্দেশ খাইলে আর কোনো মিষ্টি আপনি মুখে নেবেন না, অন্য দোকানের মিষ্টি সন্দেশ আপনার কাছে চিনির দলা লাগবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম, তুমি খাঁটি বরিশালের বাসিন্দা, প্রাউড বরিশালিয়ান। জি স্যার। আমি যাই, কেমন, ভালো থাকিও। বলে নীরব গাড়িতে উঠে বসলো এবং আবুল বাইরে থেকে গেট লাগিয়ে দিল। নীরব গাড়িতে বসে জব্বর বলল, স্যার কি? দাঁত ভাঙা আবুল্লা একখান ভুল কথা বলছেন। আমাকে চাঁদপুরের ইলিশের স্বাদ বেশি হয়, আপনার জন্য আমি নিয়ে আসব। আচ্ছা ছুটিতে বাড়ি গেলে এনো, আমার ইলিশ মাছ খুব পছন্দ। ওইদিকে কেমন ইলিশ পাওয়া যায়? তাজা, তবে সাইজে ছোট, আবার অনেক মাছও পাওয়া যায়। বড় দেখে একটা রুই আনবা। আচ্ছা স্যার। গাড়ি বাসার সামনে এসে থামলো। নীরব বাসায় গিয়ে গোসল করলো। এখন রাত হয়ে আসছে। প্রতিদিন এই সময় নীরব তার শাশুড়িকে কল দেয়। এই মাসে এটা তার ডেইলি রুটিন হয়ে গেছে। লালা খাতুন ফোন তুললেন এবং বললেন, হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি, তোমার দাদিও ভালো আছি। আর প্রমিতি কলেজ থেকে এসে রুম থেকে বের হয়নি। নীরব অবাক হয়ে বলে, এখনো বের হয়নি? না, কেন? ঘুমিয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, ও উঠলে ডিনার করতে বলবেন। আমরা একসাথেই খাবো। খাওয়ার পর একটু পড়তে বসতে বলবেন। আচ্ছা বাবা, তুমি রাতে খেয়েছো? না, খাবো, রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে নীরব ফোন কেটে দিল এবং মনে মনে বলতে লাগলো, কি ভেবেছো প্রমিতি, আমি তোমার খোঁজ নেব না? এত সস্তা নাই নীরব চৌধুরীর ভালোবাসা। তোমাকে যখন ভালোবেসেছি তখন কখনোই হাতছাড়া করব না, কিন্তু বাধাও দেইনি। তুমি আগে প্রতিষ্ঠিত হও, তারপর জোর করে হলেও আবারও তোমাকে আমার সংসারে আনবো। নীরব মৃদু হেসে বলে, ভালোবাসি তোমাকে, তাই জোর করছি না। তুমি আমার জেদ না ভালোবাসা, তাই তো তোমার সব অযৌক্তিক আবদারও মেনে নিয়েছি। জানো, তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে আমার, তাও সহ্য করছি। এই 1 মাস হাত গুটিয়ে বসেছিলাম, কিন্তু আর পারলাম না। তোমাকে না দেখলে অস্থির লাগে, তাই তো প্রতিদিন দেখতে পারার ব্যবস্থাই করে ফেললাম। নীরব আবারও নিজেই বলল, ভাগ্যিস গাজী সাহেব পিএইচডি করতে যাচ্ছিলেন, না হলে সে প্রমিতির কলেজের প্রফেসর হতে পারত না। যদিও বা এখানে সে কিছুটা ক্ষমতার জোর খাটিয়েছে, কিন্তু তার যোগ্যতাও আছে। নীরব এবার একটু অতীতে ডুব দিল। পড়াশোনা চালিয়ে তাকে জীবন নামক যুদ্ধ করে দিন কাটাতে হয়েছে। তার বাবা মা যখন মারা যায় তখন তাকে বস্তির সেই বুড়ি দাদি নিজের কাছে রাখে। বুড়ি দাদির 3 ছেলে, 3জনই নাকি বিদেশে থাকে, কিন্তু দাদিকে টাকা ঠিক মতো পাঠাতো না। তাও কোনো রকমে চলে যেত তার। নীরব তার সাথে থাকায় খরচ বেড়ে যায়, তাও দাদি নীরবকে নিজের সাথেই রাখে। উনি বারবার বলতো, তুই আমার বুড়ো বয়সের হাত লাঠি, নিজের ছেলেরা তো দেখলো না, এই বুড়িকে তুই দেখবি, আমি বিছানায় পড়ে গেলে তুই আমার প্রসাব পায়খানা সাফ করবি। নীরব চেয়ে থাকতো
একটা আশ্রয় তো পেয়েছিল, সেই সাথে নিঃস্বার্থ একগুচ্ছ ভালোবাসাও পেয়েছিল। কিন্তু দাদি 2 বছর পর আসলে অসুস্থ হয়ে যায়। তখন নীরব 7-এ পড়তো। ওই সময় থেকে গ্যারেজের দোকানে কাজ করে দাদিকে দেখভাল করত। বুড়ি দাদির নিজের কোনো টাকাই ছিল না, শুধু বাড়িটা নিজের ছিল। নীরব নিজে রোজগার করে যে টাকা পেত সেই টাকা তাদের দুইজনেই কোনো রকমে চলে যেত। এমনও দিন গেছে দাদির ওষুধ কিনতে হয়েছে, সেদিন নীরবকে না খেয়ে কাটাতে হয়েছে। বেচারা বুড়ি দাদি আদর করতো আর বলতো, নীরব রে, যাই কর বাছা, অশিক্ষিত থাকিস না, নিজের অঙ্গ বেঁচে হলেও পড়ালেখা করিস। নীরব বলতো, পড়াশোনা করলে কি হবে? পাগল বাছা, পড়াশোনা করলে অনেক টাকা কামাতে পারবি। সত্যি? হ্যাঁ রে বাবা, বড় বাড়ি হবে, গাড়ি হবে, সকলেই সম্মান করবে, ফটফট করে ইংরেজি বলতে পারবি, রাজার হলে কাটাতে পারবি বাকি জীবন। এখন একটু কষ্ট করে পড়ালেখা কর, না হলে আজীবন পস্তাতে হবে রে। শিক্ষিত না হলে মরার আগ পর্যন্ত কাঁদবি। দাদির এই একটা কথা নীরবের মনে গেঁথে গিয়েছিল। তখন থেকেই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক পড়াশোনা সে করবে, আর নীরব মেধাবীও ছিল। দাদি আর তার জীবন এভাবে চলতে লাগে। নীরব যখন ক্লাস 10-এ বুড়ি দাদি মারা যায়, দাদি মারা যাওয়ার সময় তার ছেলেরা এসে নীরবকে সেই বাড়ি থেকে বের করে দেয়। নীরব তখন আশ্রয়হীন হয়ে পড়ে। আবার শুরু হলো সংগ্রাম। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। নীরব যে গ্যারেজে কাজ করত সেখানকার মালিক তাকে গ্যারেজের এক কোণার এক রুমে থাকতে দেয়। নীরবের পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে উনি নীরবের স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে নীরবের বেতন মওকুফ করান এবং ফর্ম ফিল আপও স্কুলের ফান্ড থেকে দিয়ে দেয়। এসএসসিতে ভালো ফলাফল করে সে একটা সরকারি কলেজে ভর্তি হয়। এসব গ্যারেজে কাজ করার পাশাপাশি টিউশন, বিভিন্ন কোচিংয়ে পড়াতো। কলেজের ফর্ম ফিল আপ সে নিজের রক্ত মুমূর্ষু রোগীর কাছে টাকার বিনিময়ে বেঁচে হলে পরীক্ষা দিতে যায়। এরপর ঢাকা ভার্সিটিতে চান্স পায়। তখন এক একটা টিউশনের বেতন বেড়ে যায়। সেই সাথে ভার্সিটির লাইফ থেকে রাজনীতি শুরু করে। সাকসেস সে একদিনে হয়নি। তার জীবন সফল হওয়ার কাহিনী একটা, কিন্তু ব্যর্থ হওয়ার কাহিনী অসংখ্য। সে ডাইনিং টেবিলে এসে এক গ্লাস পানি খেলো আর বলল, ইস বুড়ি দাদি, আজকে তুমি বেঁচে থাকতে তবে খুব খুশি হতে। তোমার না খুব আঙ্গুর খেতে মন চেয়েছিল, কিন্তু আমি খাওয়াতে পারিনি। তুমি একমাত্র মানুষ যে আমাকে আগলে রেখেছিল, আজীবন তোমাকে স্মরণ করব। প্রমিতি ভীষণ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল। সে দরদর করে ঘামছে, অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছে সে। প্রমিতি কেঁদে দিল। তার শব্দ পেয়ে লায়লা খাতুন প্রমিতির কাছে আসলে প্রমিতি তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দেয়। লায়লা খাতুন বিচলিত হয়ে বলে, কি হয়েছে মা? মামা, ওরা সবাই মিলে আমাকে মারছে আর খারাপভাবে টাচ করছে। কারা? ওরা। মা, এখানে কেউ নেই, স্বপ্ন দেখেছিস? প্রমিতি ঢোক গিলল। সে বুঝতে পারল যে সে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, স্বপ্ন দেখেছে। সে স্বপ্নে দেখেছে রোহান আর ওর ফ্রেন্ডরা মিলে তাকে রেপ করার চেষ্টা করছে এবং প্রচুর অত্যাচার করছে। প্রমিতি কেঁদে দিল। লায়লা খাতুন প্রমিতিকে আদর করে বলে, ভয় পেয়েছিস মা? এক কাজ কর, নামাজ পড়। প্রমিতি বাথরুমে গেল। প্রমিতি নামাজ পড়ে নিল। সত্যি নামাজ পড়ার পর তার অস্থিরতা কিছুটা হলেও কমে গেল, কিন্তু ভয় সেটা কমছে না। সে নামাজ শেষ করে ডাইনিং রুমে গেল। মা আর দাদি বসে আছে তার অপেক্ষায়। যদিও বা প্রমিতির খাওয়ার রুচি একদমই নেই, কিন্তু তারপরও খেতে হবে। সে না খেলে দাদি আর মা মিলে 100টা প্রশ্ন করবে। প্রমিতি একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো। প্রমিতির মা তাকে খেতে দিল। সে ভাত নড়াচড়া করছে, তার খাওয়ার একদমই ইচ্ছে নেই, তবুও জোর করে কিছুটা খেলো। না খেলে তো আরও দুর্বল হয়ে পড়বে। খেয়ে দিয়ে তার দাদি বলল, তুই নাকি খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে কান্না করেছিস? প্রমিতি বলল, একটু দোয়া পড়ে আমার মাথায় ফুঁক দাও তো। আচ্ছা, দিচ্ছি। দোয়া ইউনুস 100 পড়ি আর 3 বার আয়াতুল কুরসি পড়ছি, তুই আমার পাশে থাক। প্রমিতি তার দাদির পাশে গিয়ে বসলো। দাদি কিছুটা সময় নিয়ে দোয়া পড়ে প্রমিতির গায়ে ফুঁক দিল। তারপর প্রমিতিকে জড়িয়ে ধরে প্রমিতির কপালে চুমু দিয়ে বলে, দোয়া পড়ে দিছি রে মা, এখন আর ভয় নেই তোর, আল্লাহ পাক তোকে রক্ষা করুক। প্রমিতি নরম গলায় বলে, আল্লাহ সত্যি আমাকে রক্ষা করবে? তবে আল্লাহ সরাসরি কোনো বান্দাকে সাহায্য করে না, ওসিলার মাধ্যমে করে, বুঝলি? যা, তোর রুমে গিয়ে একটু পড়ালেখা কর। লেখাপড়ার কথা মনে পড়তেই প্রমিতি নীরবের কথা মনে পড়ল। কালকে নীরব এক্সট্রা ক্লাস নেবে। সে কিছুটা আওয়াজ উঁচু করে তার মাকে ডেকে বলল, মা, কালকে থেকে কলেজে 45 মিনিট দেরিতে ছুটি হবে।
লায়লা খাতুন প্রমিতির হাতে এক গ্লাস দুধ ধরিয়ে দিয়ে বলে, জানি, কলেজ থেকে তোর ক্লাস টিচারের ফোন এসেছিল। কখন ফোন করেছিল? তুই যখন ঘুমাচ্ছিলি। ও, আর কিছু কি বলেছে উনি? লায়লা খাতুন প্রমিতির পাশে এসে বসলো। তোর পড়াশোনার প্রতি যত্ন নিতে বলেছে, তোর ক্লাসের রেসপন্স নাকি খুব একটা ভালো না। প্রমিতি মাথা নিচু করলো। কোনো সমস্যা হচ্ছে তোর? না। লায়লা খাতুন বলল, দেখ, ভালো করে পড় মা, পড়াশোনার জন্যই তো তুই এখানে এসে থাকছিস। এখন সেটাই যদি ভালো করে না করিস তো নিবিড় কী ভাববে বল? আমি ঠিকভাবে পড়বো, তুমি টেনশন নিও না। আচ্ছা, রুমে যা তোর। মা, কি? আজকে আমি তোমার সাথে ঘুমাবো? লায়লা খাতুন কিছুটা অবাক হলেও পরে হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আমার রুমে আসিস।